কবিতা রে, উত্তর ধারের আকাশটা কেমন একেবারে কুচকুচে কালো হয়ে উঠেছে দেখেছিস? এই ঝোড়ো বাতাসে আমাদের এই উঠানের কচি কলা গাছগুলো বড্ড বেশি দুলছে গো। হ্যাঁ মা, টিনের চালের ওপর টুপটাপ করে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ার শব্দও কিন্তু শুরু হয়েছে। তুই জলদি গিয়ে মস্ত বড় বসার ঘর আর শোবার ঘরের জানালার কপাটগুলো ভালো করে আটকে দে তো মা, চারদিক থেকে বৃষ্টির ছাদ ভেতরে ঢুকতে পারে। আমি এখনই যাচ্ছি মা। রান্নাঘরের এক কোণে যে শুকনো কাঠগুলো জড়ো করে রাখা আছে, ওগুলো প্লাস্টিক দিয়ে বড্ড সযত্নে ঢেকে দেওয়া দরকার। হ্যাঁ রে মা, চালের ওই বড় ঢেলাটার চারপাশটাও একটু ভালো করে দেখে নিস। কোনোভাবে পানি ঢুকলে কিন্তু আমাদের সারা মাসের মস্ত বড় খাবার নষ্ট হবে। ও নিয়ে তুমি একটুও চিন্তা করো না মা। বাতাসে আমার শাড়ির আঁচল বড্ড বেশি উড়ে গেলেও আমি এক করে সব ঘরের জানলার কপাট শক্ত করে আটকে দিচ্ছি। নতুন সংসারে এসে এমন প্রতিটা ছোট ছোট দায়িত্ব নিজের হাতে সামলালে তবেই না এই ঘর তোর নিজের পরম ভালোবাসার এক মস্ত বড় সুখের নীড় হয়ে উঠবে রে। আমি সব কাজ বড্ড নিয়ম মেনে গুছিয়ে ফেলছি মা। তুমি বরং বারান্দায় এই ঠান্ডা বাতাস ছেড়ে জলদি ভেতরের ঘরের দিকে গিয়ে একটু আরাম করে বসো। বাইরের এই মুষলধারে বৃষ্টির শব্দে আমাদের এই ছোট রান্নাঘরের ভেতরে গরম ভাতের সুগন্ধ বড্ড চমৎকার আর মিষ্টি লাগছে গো। হ্যাঁ মাধবী, তবে আমি একটা বিষয় ভাবছি গো, আজ রাতের জন্য ভাতের পরিমাণ একটু বেশি মনে হচ্ছে না? ওমা কাকিমা, ঝড়ের রাতে আমাদের এই গ্রামীণ সংসারে সবাই একসাথে বসে একটু বেশি করে খাওয়ার নিয়ম গো। কিন্তু এত বড় হাঁড়ির রান্না তো আমরা প্রতিদিন করি না। বাইরে খালের পানে বড্ড বেশি বাড়ছে। গ্রামের অন্য মেহনতি মানুষেরা এখন কেমন আছে কে জানে। ও তুমি বেশি চিন্তা করো না বৌদি, আমাদের এই মাটির ঘর বড্ড শক্ত, আর মা বাবা তো সবসময় বিপদের দিনে চারপাশে মানুষের পাশে দাঁড়াতে এক পায়ে খাড়া। তোমাদের এই সুন্দর মনের কথা শুনলে আমার নিজেরও বড্ড ভালো লাগে মাধবী। এই নাও, তরকারি একেবারে তৈরি। তুমি বরং উনুনে আর দুটো শুকনো কাঠ দাও। বাইরের ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়ে এসে গায়ে লাগছে। আগুনের এই ওলটপালট আঁচটা আমাদের এই পরিবেশকে বড্ড বেশি আরাম দিচ্ছে একেবারে। আমার এই নতুন জীবনের প্রথম ঝড়ের রাতটা কেমন যেন বড্ড চেনা আর পরম আত্মীয়তার এক মস্ত বড় বন্ধনে একেবারে আপন হয়ে উঠতে শুরু করেছে গো। বিক্রম, ঘরের সব মানুষ যখন খাওয়ার জন্য একেবারে প্রস্তুত, তখন এই গভীর রাতে আমাদের বাইরের প্রধান কাঠের দরজায় কি যেন বড্ড আলতো করে ধাক্কা দিচ্ছে গো। ঘরে কে আছেন গো বাবা? এই ঝড়ের রাতে আমি বড্ড পথ হারিয়ে একেবারে নিরুপায় হয়ে এই ঘাটে এসেছি গো। ওমা, আপনি এই ঝড়ের মধ্যে একেবারে ভিজে কাদা হয়ে দাঁড়িয়ে আছেন কেন গো দাদু? মারে, আমি ওপার গায়ের এক আশ্রয়হীন বৃদ্ধ মানুষ। চারিদিকের জলোচ্ছ্বাসে পথ না পেয়ে এই বারান্দায় একটু মাথা গোজার ঠাঁই খুঁজছি গো। আপনি আর এক মুহূর্ত এই উঠানের ঠান্ডা বাতাসের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না গো দাদু। আমার এই জীর্ণ পোশাকের ধুলোবালি লাগলে আপনাদের এই সুন্দর আর পরিচ্ছন্ন ঘরে বড্ড ক্ষতি হবে মা। আমি বরং এই বারান্দায় এক কোণে শান্ত হয়ে বসি। অমন কথা একেবারে মুখে আনবেন না। মানুষ হয়ে মানুষকেই বিপদের দিনে ঘরে আশ্রয় না দিলে এই গ্রামীণ জীবনটাই বড্ড বৃথা হয়ে যাবে। তোমার এই মিষ্টি আর দয়ার কথা শুনে আমার চোখের কোণে বড্ড বেশি জল এসে গেল রে মা। ওপরওয়ালা তোমাদের এই নতুন সংসারের বড্ড বেশি মঙ্গল করবেন একেবারে। হরিদাস ভাই, আপনি এই ভেজা গামছাটা এক পাশে রেখে আমার এই শুকনো গরম চাদরটা বড্ড ভালো করে গায়ে জড়িয়ে নিন গো। আরে আমাদের ঘরে এসে কোনো সংকোচ করবেন না। বাবা, আমি তো আপনাদের একেবারে অচেনা মানুষ গো। এই ঝড়ের রাতে এসে আপনাদের বড্ড বেশি বিরক্ত করলাম রে। অমন কথা একেবারে মুখে আনবেন না ভাই। এই দুর্যোগের রাতে কোনো আশ্রয়হীন মানুষকে ঘরের কোণে একটু আশ্রয় দেওয়া তো বড় মানসিক কর্তব্য। চারিদিকের রাস্তাঘাট একেবারে পানিতে ডুবে গেছে দেবেশ বাবু। এই তুফান একটুখানি কমলেই আমি আপনাদের এই পরিচ্ছন্ন ভিটা ছেড়ে ধীর পায়ে নিজের পথের দিকে রওনা দেব। বৃষ্টির গতি যা বাড়ছে তাতে আজকে রাতে আপনার বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি শান্ত হয়ে এখানে বসুন।
হ্যাঁ ভাই, আমাদের নতুন বউ এতক্ষণে রান্নাঘরের মাটির উনুনে গরম গরম ভাত আর ডাল এক্কেবারে প্রস্তুত করে ফেলেছে। আপনি হাত মুখ ধুয়ে বড্ড জলদি তৈরি হন। আপনাদের এই সুন্দর আতিথেয়তা আর স্নেহের ছোঁয়া পেয়ে আমার ভেতরের সব ভয় আর ক্লান্তি এক নিমিষেই একেবারে চমৎকার ভাবে দূর হয়ে গেল গো লাবণ্য দিদি। ঘরের ভেতরের মানুষের এই পারস্পরিক ভালোবাসাই হলো এই গ্রামীণ জীবনের আসল রূপ হে ভাই। বাইরে ঝড় বাড়লেও আমাদের মনের ভেতরের উষ্ণতা বড্ড বেশি বাড়ছে। কবিতা মা, তুমি আমার পাতে এত বেশি খাবার আর গরম ডাল তুলে দিও না রে। আমি তো একেবারে সাধারণ এক বৃদ্ধ, আমার জন্য এত মস্ত বড় আয়োজনের কি দরকার? দাদু, আপনি তো বড্ড দুর্বল হয়ে পড়েছেন গো। এই বৃষ্টির রাতে পেট ভরে গরম খাবার না খেলে শরীর খারাপ করবে। হ্যাঁ হরিদাসবাবু, কবিতা ঠিকই বলেছে গো। আমাদের এই সংসারে আজকে সবাই একজোট হয়ে একসাথে খাবো। ও মা, এই গরম ভাতের স্বাদ যেন একেবারে অমৃত রে বাবা। কত দীর্ঘদিন পর এমন শান্ত পরিবেশে এত সুখের আহার করলাম গো। আপনি আমাদের এই ঘরের মেহমান দাদু। আমাদের এই মাটির ভিটে চালের নিচে যতদিন স্থান আছে, কোনো ক্ষুধার্ত মানুষকে আমরা কোনো দিনও বাইরে ফিরিয়ে দিই না এক্কেবারে। এই নতুন বউয়ের শান্ত স্বভাব আর সহানুভূতিশীল মনি তোদের এই সুন্দর পরিবারকে পুরো গ্রামের মধ্যে মস্ত বড় এক উদাহরণ করে রাখবে রে বিক্রম বাবা, চিরকাল রাখবে। হ্যাঁ দাদু, ঝড়ের রাতের এই সহজ মেলবন্ধন আর বৃষ্টির শব্দের কোলাহল আমাদের সবার মনে এক মস্ত বড় মধুর আর স্থায়ী ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে। ওমা হরিদাস দাদু, আপনি এত ভোরবেলাতেই এই ঠান্ডা কাদার মধ্যে নেমে ঘরের চারপাশের এই মরা ডালপালাগুলো একা একা সরাতে গেলেন কেন? মারে, এই ভোরের মিষ্টি আলোয় একটু পরিশ্রম করলে শরীরের সব জড়তা এক নিমিষেই একেবারে কেটে যায় গো। কিন্তু আপনি তো আমাদের এই ঘরের সম্মানিত অতিথি গো দাদু। মেহমান হয়ে আপনি যদি এমন ভারী খাটুনি করেন, তবে বাবা আর মা দেখলে কিন্তু খুব কষ্ট পাবেন। ঘর সাজানোর কাজে কোনো ছোট বড় ভেদ নেই রে মা। তোমরা আমাকে কাল রাতে যেভাবে মস্ত বড় বাঁচালে, এ তো তার তুলনায় কিছুই নয়। আপনি তো এই জীর্ণ বাগানটাকে মাত্র কয়েকটা মিনিটের মধ্যেই একেবারে পরিচ্ছন্ন আর চমৎকার করে তুলেছেন। যেখানে মানুষ আশ্রয় পায় সেই ভিটাকে নিজের মনে করে যত্ন না করলে ওপরওয়ালার কাছে আশীর্বাদও একেবারে বৃথা হয়ে যায় রে মা। এই দেখো, গাছটা এখন কেমন সোজা হয়ে দাঁড়িয়েছে। আপনার এই সুন্দর দূরদর্শিতা আর মাটির প্রতি ভালোবাসা দেখে আমার নিজের ভেতরে সব সংশয় কেটে গেল। আপনি আজ আমাদের মস্ত বড় একটা সঠিক শিক্ষা দিলেন। চলো মা কবিতা, এই উত্তর ধানের শেষ মরা ডালটা আমি ওই খাদের পাশে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি। চারপাশটা পরিষ্কার থাকলে দেখতে বড্ড সুন্দর লাগবে গো। মা, হরিদাস দাদুকে আজ সকাল থেকে বড্ড বেশি ক্লান্ত আর দুর্বল দেখাচ্ছে। উনি কালকের ওই ঝড়ের দাপটে একেবারে কাবু হয়ে পড়েছেন, শরীরটা বড্ড কাঁপছে। হ্যাঁ রে কবিতা, আমিও খেয়াল করেছি। বৃদ্ধ মানুষ এই বয়সে ওরকম মুষলধারে বৃষ্টি আর ঠান্ডা বাতাস সহ্য করা কঠিন রে। আমি ভাবছিলাম কি মা, উনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আর কয়েকটা দিন আমাদের এই মাটির ভিটাতেই ওনাকে বরং রেখে দিই। বড্ড চমৎকার আর সহানুভূতিশীল ভাবনা তো রে মা। আমাদের এই বড় ঘরে জায়গার তো অভাব নেই, আসল কথা হলো মানুষের মনের ভেতরের উদারতা আর ইচ্ছা। হ্যাঁ মা, আমার মায়ের কাছে শিখেছি বিপদের দিনে কোনো অসহায় মানুষকে আশ্রয় দিলে ঘরের অন্নসংস্থান এক্কেবারে চমৎকার বরকতময় আর মধুময় হয়ে ওঠে। তোর এই সংসারী আর সুন্দর স্বভাবের কারণেই আমাদের এই পরিবার আজ পুরো গ্রামের মধ্যে মস্ত বড় এক পরম সুখের শান্তিময় আদর্শ হয়ে উঠেছে রে কবিতা। তাহলে সিদ্ধান্ত পাকা রইল মা। আমি এখনই রান্নাঘর থেকে এক বাটি গরম দুধ আর দুটো বাতাসা দিয়ে বারান্দার ওই কাঠের বেঞ্চির দিকে ধীর পায়ে রওনা দিচ্ছি। হ্যাঁ মা, তুই জলদি যা। আমি উনুনের এই শেষ কাঠের আঁচটুকু ভালো করে নিভিয়ে দিয়ে ওনার জন্য শোবার ঘরের নতুন বিছানাটা বড্ড সুন্দর করে গুছিয়ে রাখি। হরিদাস দাদু, বাইরের এই একটানা বৃষ্টির কারণে আমি তো মাঠের বন্ধুদের সাথে বিন্দুমাত্র খেলতে পারছি না।
তুমি আমাকে তোমার চেনা দিনের কোনো সুন্দর গল্প শোনাও না। আলবাত শোনাবো রে ভাই। আমাদের ওপার গায়ে মস্ত বড় মেলার মাঠে একদিন কেমন এক চমৎকার জাদুকর এসেছিল, সেই গপ্প শোনাবো। ও মা, জাদুকর এসেছিল বুঝি? সে কি নিজের হাতে ছোট লাঠি দিয়ে আকাশ থেকে রঙিন প্রজাপতি আর মিষ্টি মিষ্টি বাতাসা এক নিমেষে একেবারে উড়িয়ে দিতে পারতো? হ্যাঁ রে রূপম, শুধু তাই নয়, সেই নাকি খালের পানি এক নিমেষে উধাও করে মস্ত বড় সবুজ বাগান বানিয়ে ফেলতো। রূপম, দাদু বড্ড চমৎকার গল্প বলতে পারেন, দেখেছিস? তুই কিন্তু ওনাকে একদম বেশি বিরক্ত করবি না। আমি তো একেবারে শান্ত হয়ে শুনেছি কাকিমা। এই বৃষ্টির শব্দের মাঝে দাদুর নদী, মেলা আর গ্রামের পুরনো দিনের সব গল্প শুনতে আমার বড্ড বেশি আনন্দ হচ্ছে। এই ছোট চঞ্চল শিশুর প্রাণবন্ত রূপ আর সহজ কোলাহল আমার এই বৃদ্ধ বয়সের সব একাকিত্ব আর মনের ভেতরের ক্লান্তি এক নিমিষেই বড্ড সুন্দরভাবে দূর করে দিল। কবিতা মা, আজ সকালের দিকে আকাশটা কেমন একেবারে পরিষ্কার আর চমৎকার হয়ে উঠেছে দেখেছো? এবার আমার এই পরিচ্ছন্ন ভিটা ছেড়ে নিজের পথের দিকে রওনা হওয়া উচিত। অমন কথা একেবারে মুখে আনবেন না দাদু। বাইরের মেঠো রাস্তায় এখনো মস্ত বড় কাদা, আর খালের পানি বড্ড তীব্রভাবে বইছে। কিন্তু আমি তো আপনাদের সংসারী একেবারে অতিথি হয়ে এসে এই 4টে দিন শুধুই বসে বসে খাচ্ছি মা। আমার নিজের ভেতর বড্ড বেশি সংকোচ আর দ্বিধা হচ্ছে। আপনি তো এই ঘরের বাইরের কেউ নন। এই কদিনেই তো আপনি আমাদের পরিবারের এক মস্ত বড় অভিভাবক আর পরম আপন হয়ে উঠেছেন। আবহাওয়া ঠিক না হলে কোথাও যাবেন না। তোমার এই দয়া আর মস্ত বড় মানবিক মন চিরকাল আমার এই জীর্ণ জীবনের সবচেয়ে বড় মধুর স্মৃতি হয়ে থাকবে। আপনি বরং বারান্দার ওই কাঠের চেয়ারে একটু শান্ত হয়ে বসুন। বিক্রম এতক্ষণে বাজার থেকে আপনার জন্য তাজা সবজি আর ঘরোয়া কিছু জিনিসপত্র কিনতে গেছে। তোদের এই নিঃস্বার্থ ভালোবাসা আর ঘরের এই আতিথেয়তার টান আমি কোনোদিনও সহজে এড়াতে পারবো না রে মা। আমি তবে আজকের দিনটাও তোদের এই ভিটাতেই মাথা গুঁজে রইলাম। কবিতা, এই একটানা 4 দিনের মুষলধারের বৃষ্টির কারণে আমি তো মাঠের কোনো কাজেই যেতে পারলাম না। ঘরের এই মস্ত বড় কাঠের বাক্সটা একেবারে খালি পড়ে আছে। তুমি ওসব নিয়ে একদম ভেঙে পড়ো না। এই দুর্যোগের দিনে সবার আগে আমাদের নিজেদের মন শক্ত রাখা দরকার। হ্যাঁ কবিতা, তবে আগামী সপ্তাহের দিকে সংসারের এই হিসেব মেলাতে গিয়ে দেখছি আমাদের এবার বড্ড মেপে আর বড্ড সাবধানে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। এমন কঠিন সময় তো চিরকাল স্থায়ী হয়ে থাকে না। আমরা যদি দুজনে মিলে এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়াই, তবে যে কোনো মস্ত বড় সমস্যাও দূর হয়ে যাবে। তোমার এই সংসারী আর শান্ত স্বভাবের কথাগুলো শুনলে আমার ভেতরের সব চিন্তা আর চেনা ভয় এক নিমেষেই চমৎকারভাবে দূর হয়ে যায়। মনে মস্ত বড় সাহস পাই। উপরওয়ালা আমাদের এই পরিবারকে বড্ড যত্নে রেখেছেন। চলো, আজ দুপুরের জন্য আমি রান্নাঘরের মাটির উনুনে খুব সাধারণ ডাল আর আলু সেদ্ধ ভাত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছি। বাহ, এই বৃষ্টির দিনে গরম গরম সাধারণ খাবারের চেয়ে তৃপ্তিদায়ক আর কিছুই হতে পারে না। আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে বসবার ঘরের ওই বড় টেবিলটা সোজা করে গুছিয়ে ফেলি। বিক্রম বাবা, এই 4 দিন ধরে তোমরা আমাকে যেভাবে নিজের সন্তানের মতো পরম স্নেহে ঘরে স্থান দিলে, তার ঋণ শোধ করার মস্ত বড় ক্ষমতা আমার এই জীবনে নেই। দাদু, আপনি আবার কেন এইসব পুরনো কথা তুলে আমাদের কষ্ট দিচ্ছেন? আপনি তো আমাদের এই পরিবারেরই একজন। এই দুর্যোগের দিনে তোদের এই খাটুনির সংসারে আমার এই সামান্য সঞ্চয়টুকু একটু কাজে লাগা। অমন কাজ একেবারে করবেন না দাদু। আমরা কোনো লাভ পাওয়ার আশায় আপনাকে এই মাটির চালের নিচে আশ্রয় দিইনি। আমি জানি রে বাবা, তবে মানুষ তো মানুষের জন্যই এই পৃথিবীতে পাশে এসে দাঁড়ায়। তোরা এই বুড়ো দাদুর শেষ অনুরোধটুকু বড্ড শ্রদ্ধার সাথে মেনে নে। আজকের এই সন্ধ্যার মেলবন্ধন আর হেরিকেনের হালকা আলো
আমাদের সবার মনে একটা মস্ত বড় মধুর আর স্থায়ী সামাজিক একতার চমৎকার এক উদাহরণ হয়ে রইল গো। তোদের এই বিনয়ী আর চমৎকার স্বভাব দেখে আমার মনের ভেতরের সব জড়তা কেটে গেল। ওপরওয়ালা তোদের এই ভালোবাসার সুখের নীড় চিরকাল অক্ষুণ্ণ ও আলো করে রাখুন। ও মা হরিদাস ভাই, সকাল সকাল কোমর বেঁধে একেবারে কাজে নেমে পড়েছেন দেখছি। আমাদের এই ঝড়ে ভেঙে পড়া বাগানটা তো এখন এক চমৎকার নতুন মালি পেয়ে গেছে। দেবেশ বাবু, এই কচি চারাগুলোকে একটু মাটির ছোঁয়া আর সঠিক যত্ন দিলে এরা বড্ড দ্রুত বড় হয়। আপনার এই নিখাদ পরিশ্রম আর গাছপালার প্রতি গভীর ভালোবাসা দেখে আমার নিজেরও বড্ড বেশি আনন্দ হচ্ছে ভাই। যেখানে মানুষ ভালোবাসা আর পরম শ্রদ্ধা পায়, সেই মাটির ঋণ তো এভাবেই ছোটখাটো কাজের ছোঁয়ায় শোধ করার মস্ত বড় চেষ্টা করতে হয়। এ তো আমার পরম সৌভাগ্য। আপনি 4টে দিনে আমাদের এই আড়ম্বর বাড়ি সহ পুরো চারপাশটা কেমন এক পরিচ্ছন্ন আর শান্তিময় সুশৃঙ্খল পরিবেশে বদলে দিলেন। আমরা আপনার এই রূপ দেখে মুগ্ধ। ঘর সাজানোর কাজে কোনো ছোট বড় ভেদ নেই দেবেশ বাবু। ভেতরের মানুষের পারস্পরিক একতা থাকলে এই সাধারণ মাটির ভিটাও একদিন মস্ত বড় রাজপ্রাসাদের মতো আলো হয়ে ওঠে। একেবারে খাঁটি কথা বললেন ভাই। চলেন চলেন, এবার কাজের এই প্রথম পর্বটা শেষ করে আমরা দুজনে মিলে বারান্দার ওই কাঠের টুলের উপর বসি। কবিতা এতক্ষণে মুড়িয়ে এনেছে। লাবণ্য দিদি, চারিদিকে রাস্তাঘাটের পানি এখন একেবারে নেমে গেছে, আর মিঠো পথটাও চমৎকার শুকিয়ে গেছে। এবার আমার এই পরিচ্ছন্ন ভিটা ছেড়ে রওনা হওয়ার সময় হলো। দাদু, আপনি বিদায়ের কথা তুললেই আমাদের এই ঘরের চারপাশটা কেমন যেন নিঝুম আর নিস্তব্ধ হয়ে যায়। হ্যাঁ ভাই, নতুন বউ ঠিকই বলেছে। এই 4টে দিনে আপনি শুধু আমাদের এই ঘরের মেহমান বা অতিথি হয়ে থাকেননি, আপনি আমাদের মস্ত বড় এক অভিভাবক হয়ে গেছেন। তোদের এই নিঃস্বার্থ ভালোবাসা আর স্নেহের টান আমি আমার এই জীবনে কোনোদিনও ভুলবো না রে মা। তবে আমার মতো এক আশ্রয়হীন মানুষের তো এক জায়গায় স্থায়ী থাকা চলে না। কেন চলবে না ভাই? আপনার যদি বাইরে যাওয়ার কোনো নির্দিষ্ট ঠাঁই না থাকে, তবে আপনি চিরকাল আমাদের এই মাটির চালের নিচেই বড্ড সম্মানের সঙ্গে থাকবেন। হ্যাঁ দাদু, আমাদের এই পরিবারে থাকলে রূপমা প্রতিদিন নতুন নতুন সুন্দর গল্প শুনতে পাবে, আর আমার নিজেরও ঘরের কাজ করতে মস্ত বড় একটা ভরসা মিলবে। তোদের এই সমস্ত বড় উদার মন আর মানবিক ব্যবহার দেখে আমার বুকের ভেতরে সব একাকিত্ব এক নিমেষেই দূর হয়ে গেল রে। হরিদাস দাদু, এই উত্তরধারের মাটিটা বড্ড বেশি শক্ত হয়ে আছে। আপনি একটি ছোট লাঠিটা দিয়ে গোড়ার ধুলোবালিগুলো একপাশে আলতো করে সরিয়ে দিন তো। এই দেখ রে বিক্রম বাবা, মাটিটা কেমন চমৎকার আর ঝুরঝুরে হয়ে উঠেছে। এখানে নতুন ফুলের চারা বড্ড ভালো হবে। হ্যাঁ দাদু, ঝড়ের রাতে আশ্রয় নিতে আসা আপনি মানুষটা যে এভাবে আমাদের এই ছোট্ট সংসারের প্রতি কাজে জড়িয়ে যাবেন, তা আমি কোনোদিনও ভাবিনি। মানুষের আসল শেকড় তো তার ভালোবাসার মাটিতেই গড়ে ওঠে রে বাবা। তোদের এই সুন্দর পরিবারের আতিথেয়তা আমাকে এক নতুন করে বাঁচার মস্ত বড় সামাজিক শক্তি দিল। আমাদের এই উঠানের নতুন চারা গাছগুলোতে কেমন চমৎকার ছোট ছোট কুঁড়ি ফোটা শুরু হয়েছে দেখেছো? এই নতুন সম্পর্কগুলো এখন বড্ড গভীরে শেকড় গেঁথে বসেছে। চলেন দাদু, দুপুরের কড়া রোদ ওঠবার আগে আমরা এই শেষ লাইনের চারাগুলো সোজা করে বসিয়ে ফেলি। মা আর কবিতা এতক্ষণে আমাদের জন্য বসবার ঘরে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চল রে বাবা, কাজটা বড্ড হাসি মুখে শেষ করি আমরা। একজোট হয়ে ঘরের ভেতরে চেনা সুগন্ধের দিকে ধীরে পায়ে এগিয়ে যাই। চারপাশটা আজ বড্ড বেশি আলো দেখাচ্ছে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।